স্বাগত আজকে জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আর আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। আর যেমনটি জানাচ্ছিলাম যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো, সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। তাই গতানুগতিকভাবে আজকের এই পর্বেও আমরা অন্য একটা জেলায় যাব। তাই বলেই দিচ্ছি, আসলে অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলার নির্বাচনের খবর জানবো এবং আজকে আমাদের নির্বাচিত আসন হচ্ছে সিলেট ৪। তবে সিলেট জেলার নির্বাচনের খবর জানাতে শুধু আমি আপনাদের সঙ্গে যুক্ত থাকবো না, থাকবেন আমাদের সিলেট থেকে সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। আমরা একটু পরিচিত হয়ে নেব নাজাতের সঙ্গে। নাজাত, স্বাগত জানাচ্ছি আপনাকে জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। আমি দেখতে পাচ্ছি আপনি একদম প্রার্থী এবং জনতার সঙ্গে রয়েছেন। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পরই আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। দর্শক, শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম যে আমরা আজ সিলেট নিয়ে কথা বলবো এবং সিলেট নিয়ে কথা বলতে গেলে আসলে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে পর্যটন খাত। আর সিলেটে অন্যতম একটি বড় বিভাগ, এই সিলেটে রয়েছে ৬টি আসন, তার মধ্যে ৪ নম্বর আসন নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান। পর্যটন এবং খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে এই সিলেট ৪ আসনটি গঠিত হয়েছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অঞ্চলের অসংখ্য দৃষ্টিনন্দন পর্যটন স্পট এবং খনিজ সম্পদ থাকলেও প্রত্যাশিত সেরকম কোনো উন্নতি আসলে এই অঞ্চলে হয়নি বলা যায়। আর তাই এবারকার নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারেন এমন প্রতিনিধিকেই ভোটাররা বেছে নিতে চাচ্ছেন। আর তাই ভোটাররাও কিন্তু দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। এই নিয়ে সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়স্থ একটি প্রতিবেদন পাঠিয়েছেন, আমরা সেটি দেখে নেব। দেশের জনপ্রিয় পর্যটন স্পট জাফলং, লালখাল, বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথর সহ ছোট বড় অসংখ্য পর্যটন কেন্দ্র ছড়িয়ে আছে সিলেট ৪ আসনের ৩ উপজেলায়। পাথর ও গ্যাস সহ প্রাকৃতিক খনিজ সম্পদেও সমৃদ্ধ এই এলাকা। সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসন জাতীয় সংসদের ২৩২ নং আসন। মোট ভোটার ৫,০২,৬৫২ জন, যাদের মধ্যে পুরুষ ২,৬১,০৬২ জন ও নারী ২,৪১,৫৭৯ জন। অর্থনীতিতে বড় অবদান রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষ। উন্নয়ন হয়নি পর্যটন স্পটগুলোর। মানসম্মত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিংবা পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা কোনোটিই গড়ে ওঠেনি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় রয়েছে মাদকের দৌরাত্ম্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন আশার আলো দেখছেন এই আসনের মানুষ। টেকসই রাস্তাঘাট নির্মাণ, পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনা এবং পাথর ও বালু উত্তোলন করে জীবিকা নির্বাহকারী শ্রমজীবী মানুষের সুরক্ষা, এসব দাবি এবার আরো জোরালো। ভোটাররা বলছেন ব্যক্তি বা দলের স্বার্থ নয়, এ অঞ্চলের উন্নয়নে কাজ করতে পারবেন এমন প্রার্থী চাই তাদের। সাধারণ ভোটার হিসেবে আমরা চাই যারা আসলে পর্যটনের উন্নয়ন করবে, এই অঞ্চলে কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং এই অঞ্চল শিক্ষায় পিছিয়ে যারা শিক্ষাকে এগিয়ে নেওয়া যাওয়ার পরিকল্পনা করবে তাকেই আমরা ভোট দিব। পাথর শিল্পটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কর্মটা, শ্রমজীবী মানুষের কর্মটাকে আপনার বৃদ্ধি করা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য দলগুলো এই আসনে প্রার্থীর নাম ঘোষণা দিলেও প্রার্থিতা দেয়নি বিএনপি। ফলে নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি টেকসই অবকাঠামো নির্মাণ ও বিকল্প কর্মসংস্থান তৈরির তাগিদ সচেতন মহলের। উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষ চান ভাগ্যের পরিবর্তন। আলহাদি খান, নিউজ 24। দর্শক, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে উঠে এসেছে চট্টগ্রামের এই পর্যটন ব্যবস্থা, সেখানকার এবং তার পাশাপাশি সিলেটের যে ভোটাররা রয়েছেন তাদের আসলে কি আশা প্রত্যাশা রয়েছেন সবকিছু নিয়েই উঠে এসেছে আমাদের এই প্রতিবেদনে। তবে আমরা এবার সরাসরি প্রার্থীদের সাথে কথা বলবো, জানবো প্রার্থীরা আসলে এই মুহূর্তে কি আশা প্রত্যাশার কথা ব্যক্ত করছেন। শুরুতেই পরিচয় করে দিয়েছিলাম সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থর সঙ্গে, আবারও যুক্ত হব নাজাতের সঙ্গে। নাজাত, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনি জানেন আমরা প্রার্থীদের সাথে সরাসরি কথা বলি। জানাবেন আপনার সাথে আজকে কোন প্রার্থীরা উপস্থিত রয়েছে এবং সিলেট যেটি পর্যটন খাত সমৃদ্ধ এই অঞ্চল নিয়ে তাদের কি প্রত্যাশা রয়েছে।
ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন সিলেট 4 সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে। আপনারা জানেন এই আসনে পর্যটন এবং খনিজ সম্পদ সম্পৃক্ত। আমরা প্রথমে কথা বলবো সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং গোয়েঙ্গাট উপজেলা 2 বারের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরীর সাথে। তার কাছে জানার চেষ্টা করবো তার এই আসন নিয়ে তার পরিকল্পনা এবং কি বিষয়ে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তিনি, একটু যদি বলতেন। সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে এখানে বসে আমার মন পড়ে আছে ঢাকার এবার কেয়ার হসপিটাল। এখানে আমাদের দেশ নেত্রী 18 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা সবার কাছে আমি অনুরোধ করবো আমরা সবাই যেন ওনার জন্য আল্লাহ রব্বুল আলমের রোগ মুক্তির জন্য কামনা করি। সবাই বলেন আমিন। এই আসনে আমি এই এলাকায় 10 বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম 2009 থেকে 2019 পর্যন্ত। তৎকালীন সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমার মাধ্যমে সাধিত হয়েছে এবং এই এলাকা এটা পর্যটন নির্ভর এলাকা। এই এলাকা যদি পর্যটনের সুন্দরভাবে উপস্থাপন করা হয় তাহলে এখানে কর্মসংস্থানেরও সৃষ্টি হবে এবং জনগণ ও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে এসে জনগণ এইটার সৌন্দর্য উপভোগ করতে পারবে। তাছাড়া আমাদের এলাকা সাধারণত পাথরকুয়ারি এলাকা। এই এলাকায় সাধারণত শ্রমজীবী মানুষেরই বাস। এখানে পাথরকুয়ারি আছে, বুলাগঞ্জ আছে, জাফলং আছে, বিছনাকান্দি আছে, তারপরে যে আছে কি শ্রীপুর আছে। তো এখানে বিভিন্ন দিন ধরে বিভিন্ন সময় ধরে এখানে পাথর উত্তোলন বন্ধ। শ্রমজীবী মানুষ বড় কষ্ট আছে। আমি 2023 সালের 8ই আগস্ট তৎকালীন মন্ত্রীর সাথে এটা 71 এটা টেলিভিশনের সাথে তখন টক শো করেছিলাম। তখন আমি বলেছিলাম, তখন আমাকে উপস্থাপক বলেছিলেন এখানে এই যে জড়িত পরিবেশে জড়িত। আমি বলেছিলাম যদি মানুষ না বাঁচে তা পরিবেশ দিয়ে কী হবে। তাই আমি এখনও বলছি যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা এখানে যাই, সংসদে যাই, তো প্রথম যে কাজটি হবে সেই কাজটি হবে সনাতন পদ্ধতিতে শ্রমজীবী মানুষের জন্য পাথরকুয়ারি উত্তোলন করে দেওয়া। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা শুনছিলাম আব্দুল হাকিমের কথা। আমরা একটু আমার ডান দিকে যাব। আমার সাথে আছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদিন সাহেব। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাকে কেন নির্বাচিত করবে জনগণ, নির্বাচিত করবে এবং আপনি কি বিষয়ে নিজেকে আলাদা করে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের সীমান্তবর্তী জনপদ হচ্ছে জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ। সিলেট জেলা বাংলাদেশের একটা বৈষম্যের শিকার। সেই দিক থেকে সিলেট জেলার ভিতরে সবচেয়ে খারাপ পজিশনে আছে আমাদের এই 3টি উপজেলা। 1 নম্বর আমরা শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছনে আছি। 2 হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে আমরা পিছনে আছি। 3 হচ্ছে আমাদের এই এলাকার মানুষের কর্মসংস্থানের এখনও পর্যন্ত জাতীয়ভাবে কোনো উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 4 হচ্ছে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে এই অঞ্চলের মাটির তল থেকে খনিজ তথা তেল গ্যাস উঠে, কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য গ্যাস সংযোগ এখনও পর্যন্ত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সর্বোপরি আপনি এখন জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জে গেলে বুঝতে পারবেন যে এখানের মানুষ কত কষ্ট করে বসবাস করে। শালুটিকের থেকে গোয়েনঘাট এই রাস্তা নাই বললেই হয় এবং সিলেট তামাবিল মহাসড়কের অবস্থা করুণ দশা এবং প্রত্যেকটি উপজেলা ফিডার রোডগুলা দীর্ঘ 15 বছর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা চাই এই অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমরা যারা আজকে এখানে বসে আছি প্রত্যেকটি রাজনৈতিক দলের ইচ্ছা এবং উদ্যোগ হচ্ছে যে দল থেকেই প্রার্থী হোক, কিন্তু প্রার্থী হতে হবে তার বাড়ি জয়ন্তা গোয়েনঘাট কিংবা কোম্পানিগঞ্জে। আমরা মনে করি আমাদের এই 3টি উপজেলা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি প্রার্থী করা হয় তাহলে সিলেট 4 আসনের জনগণের এটা প্রাথমিক বিজয়। কারণ এই অঞ্চলের মানুষ বহিরাগত কিংবা বাহির থেকে আইসা আমাদের এলাকার জনপ্রতিনিধি হবে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে কষ্ট করেছে এবং এটা যন্ত্রণার মাঝে আছে। আমরা এবার এটা বরদাস্ত করব না, এটা মানব না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এখন কথা বলবো এনসিপির যে মনোনয়ন প্রত্যাশী আছেন প্রকৌশলী রাসেলুল আলমের সাথে। আপনি আসলে কি ধরনের উন্নয়নের আশ্বাস দিচ্ছেন আপনি যদি বলতেন?
জি সো নিউজ 24-এ প্রথমে আমি ধন্যবাদ জানাবো সবাইকে। নিউজ 24-এর আমরা যে নতুন রাজনীতির কথা বলি, নতুন রাজনীতিতে আমরা সবাই চাই সব দলের অংশগ্রহণ। আমরা আজকে দেখি এখানে আমরা সব দলের অংশগ্রহণে ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা সবাই কথা বলছি। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, তর্ক বিতর্ক হবে, বাট ভ্রাতৃত্ব বজায় থাকবে। সেই জন্য আমি প্রথমে নিউজ 24-কে ধন্যবাদ দিব। আরেকটি কেন ধন্যবাদ দিব সেটা হচ্ছে কি আজকে এখানে সবাই সিলেট 4 আসনের লোকাল ক্যান্ডিডেট, প্রত্যেকটা দল থেকে ওনারা লোকাল ক্যান্ডিডেট, সম্ভাব্য ক্যান্ডিডেটদেরকে আজকে এখানে নিয়ে এসেছেন। সেই জন্য আমি আরেকটা ধন্যবাদ দিব নিউজ 24-কে। আমার প্রধান যে এজেন্ডাটা এবং আমি যেটা প্রত্যক্ষ করেছি সিলেট 4-এ, সেই সমস্যাটা হচ্ছে কি বেকারত্ব। প্রথমেই আমাদের যে সমস্যার সমাধান করতে হবে, বেকারত্ব সমস্যার সমাধান করতে হবে, অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের জন্য আপনারা জানেন কোম্পানিগঞ্জে হাইটেক পার্ক রয়েছে কয়েকশো একর জমির উপরে। কোম্পানিগঞ্জে হাইটেক পার্ককে কয়েক হাজার জমিতে একরের মধ্যে রূপান্তরিত করতে হবে। হুন্দাই থেকে শুরু করে, ওয়ালটন থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাসেম্বলি কোম্পানিগুলো আছে, অ্যাসেম্বলি কোম্পানিগুলো এখানে নিয়ে আসতে হবে এমপ্লয়মেন্টের জন্য। এবং জৈন্তাপুর এবং গোয়েনঘাটে আমাদের যে রাস্তাঘাটের যে রাস্তাঘাটের দুরবস্থাকে আমাকে সমাধান করতে হবে, যাতে করে আমরা পর্যটন শিল্পটাকে এগিয়ে নিতে পারি। আমরা আবারও শুনবো। আমি একটু যেতে চাই আমার বাম পাশে ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি শাহেদ আহমেদের কাছে। আসলে আপনি আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার নির্বাচনী আসনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এখানে যারা দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা, আমার জন্মভূমি জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জে সকল শ্রেণীর জনগণকেও আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ বলেছেন আমাদের দেশ স্বাধীন হওয়ার প্রায় 54 বছর অতিক্রম হচ্ছে। দেশের মানুষ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিল, আসলে কাঙ্ক্ষিত মুক্তি এবং শান্তি অর্জন করতে পারেনি। আবার এদেশের মানুষ 24 আগস্টের এই অভ্যুত্থানও ঘটাতে হয়েছে। এখন দেশের মানুষ নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত দেখতে চায়। পিছনের এই পুরানো নিয়মকানুনের দিকে আর ফিরে যেতে চায় না। বিশেষ করে আমাদের এই নির্বাচনী এলাকা সিলেট 4 দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত অবস্থায় রয়েছে। আমরা চাই আমাদের স্থানীয় কোনো একজনকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে দেখতে চাই, যিনি আমাদের সুখ, আমাদের দুঃখ এগুলো দেখবেন এবং বুঝবেন। আমাদের এই এলাকার মানুষ তার মনের কথা আপনজনের মতো তার পাশে পাবে, যে কোনো মুহূর্তে ভাই বলে, চাচা বলে ডাকতে পারবে। কার অফিসের বারান্দায় দাঁড়াইতে হবে না, ডাকায় রাউন্ড দিতে হবে না, ভাই সাহেব চাচা যাই বলার আছে ডাক দিলে তাই পাশে পাবে। এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে কর্মসংস্থানের অভাব। সবাই বলছেন আল্লাহ যদি কবুল করে আর আমরা এই সুযোগ পাই, সর্বপ্রথম অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজটি করব, আমার এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাগুলো আমি দেখব। এবং শিক্ষিত যে সমস্ত তরুণ যুবকরা আছে, অন্যান্য জেলায় অন্যান্য আসনের লোকেরা যেভাবে চাকরির সুযোগ সুবিধা পায়, কিন্তু আমাদের এখানে আমরা খোঁজ নিলে আপনারা দেখতে পাবেন আমাদের অনেক শিক্ষিত ছেলেমেয়েরা বেকার হয়ে আছে। আমরা এগুলোর চাকরির জন্য সর্বোত্তম চেষ্টা করব, যেন আমাদের কোনো যুবক তরুণরা বেকার না থাকতে পারে। আমরা শুনছিলাম সিলেটের যে 4 আসনে যে প্রার্থী আছেন তাদের কথা। এখন আমরা আবার স্টুডিওতে চলে যাব। স্টুডিওতে নাফিসা অপেক্ষা করছেন। নাজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, একটু সংক্ষেপে যদি জানাতে চাই, আজকের এই পর্বে আমরা সরাসরি 4 দল পেয়েছি, যেমন বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন সিলেট। আর এই 4 দলের প্রার্থীদের কথা যেটা উঠে এসেছে, তারা যেই নির্বাচনে জিতুক না কেন, তাদের একটা বিষয় আসলে খুব বেশি জোর, সেটি হচ্ছে স্থানীয় প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে সরাসরি উন্নয়নের সুযোগ থাকে। এই ব্যাখ্যা কিন্তু বারবারই উঠে আসছে। আমরা আরও গভীরে জানবো, আরও বিষয়ে কথা বলার আমাদের আছে। তবে এ পর্যায়ে দর্শক একটি বিরতির সময় হলো। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। কোথাও যাবে না, বিরতি নিয়ে আবারও ফিরছি। বিরতির পর আরো একবার স্বাগত দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশনের একটা সংস্কার প্রস্তাব এসেছে। নির্বাচন কমিশন সেই সংস্কার যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে, কিন্তু এই সময়ে বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে। তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে, অর্থাৎ ছোট ছোট যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে। আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি, বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে রাজনৈতিকভাবে, এখন তারা কোর্ট আঙ্গনের আশ্রয় নিয়ে, সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এটা আমরা একটা বিগ কনসার্ন এসেছে। সেখানে আমরা আমাদের যারা লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্টে তারা গতকাল মুভ করেছিল এবং সেই বিষয়ে তারা সেখানে কথা বলেছে এবং তারা সেখানে উপস্থাপন করেছে যে কী প্রক্রিয়া এই কাজটা করা হচ্ছে। আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোর্ট পাড়া গুন্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করার ষড়যন্ত্র চলছে, যে ছোট ছোট যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা, বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই, বহুদলীয় গণতন্ত্রে আমরা সুস্পষ্ট করতে চাই এবং শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই। আমরা একটি ফুলকে চাই না, শত ফুল নিয়ে আমরা বসবাস করতে চাই সমাজে। এটা নিয়ে আজকে আমাদের বিস্তর কথাবার্তা হয়েছে। আরেকটি হলো যে গণভোটের মানুষ ওই যে যখন এটা পড়াকালীন সময়টা একটু বেশি যাচ্ছে এবং মক টেস্টে যেটা আমাদের এক্সপিরিয়েন্স এসেছে, যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু 4টা প্রশ্নই পড়তেছে এবং শেষে হ্যাঁ বা না তারা উত্তরে যাচ্ছে। আমরা সেখানে বলেছিলাম যে এটা যদি একটা লিডিং কোশ্চেনে হয়ে জুলাই সনদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না, তাহলে হ্যাঁ বা না। যেমন হলো আপনি যদি ধানের প্রতীকে সিল মারেন বা দাড়িপাল্লায় মারেন বা আপনি শাপলাকলিতে মারেন, এটার মেনু। দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আমরা আবারও একটু সিলেটে যাব, যুক্ত হবেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, খুব সংক্ষেপে জানাবেন প্রার্থীদের সবশেষ নির্বাচন নিয়ে কি বলার আছে? আচ্ছা, আমি প্রথমে যাচ্ছি ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাইদ আহমেদের কাছে। আজকে আসলে আপনি একবার সংক্ষেপে বলবেন আপনি আসলে নির্বাচন নিয়ে কি আশা করছেন? আমি নির্বাচন নিয়ে আশা করছি আমার নির্বাচনী এলাকার মানুষ বারবার ধোঁকা খাবে না, এবারে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি যেহেতু এই মাদ্রাসা মসজিদ নিয়ে কাজ করেছি, আমি আমার এলাকা তুলনামূলক ধর্মপ্রাণ এলাকা, এখানে মসজিদ মাদ্রাসা আলিম উলামা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু যাচ্ছি এনসিপি যিনি প্রার্থী আছেন ওনার কাছে। আসলে আপনার কি মনে করছেন নির্বাচন কেমন? আপনারা জানেন 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে একজন পীরের মাজার আছে, শাহ আরেফিনের মাজার। আপনারা জানেন পাথর খেকোরা শাহ আরেফিনের মাজার সহ শাহ আরেফিন টিলাটা ধ্বংস করে ফেলেছে। সেই ক্ষেত্রে আমি সকল জনগণকে বলবো এই পাথর খেকো মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আপনারা অনেকেই জানেন একটা নির্দিষ্ট দলের বহিষ্কৃত পাথর সন্ত্রাসীদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে। আমি তার তীব্র নিন্দা জানাবো এবং সবাইকে বলবো আমরা সনাতন পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে পাথর তুলবো, পরিবেশ রক্ষা করব। আমি একটু জামাতের প্রার্থীর কাছে আসলে আপনি কি মনে করছেন কেমন? যে আমি চাই যে আমাদের এই নির্বাচনী আসন থেকে আমরা সংসদে গিয়ে এই ভাষাটা একটা বার ব্যবহার করতে, যে মাননীয় স্পিকার, আমি আইসি জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ থাকি, বহুত দিনের দুঃখর কথাকান্তা কইবা লাগি এই সংসদে আইসি এই মায়ের ভাষায় কথা বলার জন্য। এটা এই আসনে এইবার আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনাদের দুয়ার মাধ্যমে। ধন্যবাদ। আমি সবশেষ আমি আসলে বিএনপির যিনি মনোনয়ন প্রত্যাশী আছেন তার কাছে জানতে পারি আসলে আপনি কি মনে করছেন এবং কেমন চাচ্ছেন? আমরা কিছুই মনে করছি না। আপনি যে দাবি দাওয়া করছেন আমরা এমপি নির্বাচিত হলে কি করব? এমপি তো আমরা নির্বাচিত হতেই পারি না, বড় বড় দল বিদেশ থেকে লোক দিয়ে দেয়। আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, মা বলেন মাসি বলেন মায়ের মতো নয়, সিরা খান মুড়ি খান ভাতের মতো নয়। আমরা চাই যেই হোক এই মাটির সন্তান যেন এমপি নির্বাচিত। বড় দলগুলা যেন এই মাটির সন্তানকে নমিনেশন দেয়, এইটাই হলো আমাদের চাওয়া পাওয়া। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম আজকে সিলেটের 4 আসনের প্রার্থীদের কথাবার্তা। আজকে আমার কাছে এই ছিল সিলেট থেকে নির্বাচনের পথের সব মিলে খবর। নাফিস। নাজাত, ধন্যবাদ আপনাকে।
দর্শক, এতক্ষণ আমরা জানাচ্ছিলাম সিলেট 4 আসনের খবর। আজকের এই পর্ব এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন একটি জেলা এবং যুক্ত হয়ে জানাবো সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন নির্বাচনের পথে।